এসএসসির তো কোনো স্বাধীন অস্তিত্ব নেই, তারা তো সব নির্ভর করছে নবান্ন 14 তলা কী বলে, যোগ্য অযোগ্য নয়, দুর্নীতিগ্রস্ত সরাসরি আর একদল দুর্নীতির শিকার। আমার সওয়াল করার প্রশ্ন হলো, তখন প্রধান বিচারপতি, তৎকালীন প্রধান বিচারপতি বললেন আগে বলো এটা ভাগ করা যায় কি না। আমি বললাম গোটাটাই বাতিল হবে, কেন গোটা প্রক্রিয়াটাই দুর্নীতি। স্যার, একেবারে যে 1806 জনের লিস্ট এবং অভিজিৎ গাঙ্গুলি এখনও দাবি করছেন যে এই সংখ্যাটা মাত্র 1806 নয়, আরও বাড়তে পারে, এবং তিনি একেবারে স্পেসিফিক বলছেন 6000 কিংবা তারও বেশি হতে পারে। সেটা আমরাও বলছি, যে লিস্টটা বার করেছেন স্কুল সার্ভিস কমিশন সেটা অসম্পূর্ণ লিস্ট, সংখ্যা বাড়বে, অনেক বাড়বে। এখানে তো কোনো তাদের রোল নাম্বার, শুধু সিরিয়াল নাম্বারটা আছে, তারা কোন স্কুলে চাকরি করছেন বা নবম দশম নাকি একাদশ দ্বাদশ সেসব কিছুরই তো উল্লেখ নেই। স্কুল সার্ভিস কমিশন আপ্রাণ চেষ্টা করছেন তো যে যারা দুর্নীতিগ্রস্ত, সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে অংশ নিয়েছেন তাদের বাঁচাতে। এটা তো পরিষ্কার। এটা নিয়ে তো সুপ্রিম কোর্টেও আজকে শুনলাম খুব কড়া মন্তব্য করেছেন। এটা ঘটনা, তার কারণ ওরা অপরাধ করেছেন, ওরা দুর্নীতি করেছেন, সেই দুর্নীতির সমস্ত তথ্য প্রকাশ পেলে ওরা আরও বিপদে পড়বেন। তাই ওদের একটা আপ্রাণ প্রয়াস থাকবে যতটা সম্ভব আড়াল করার। এবং এখানে এই টেন্টের তালিকায় যাদের নাম রয়েছে তাদের একাংশ তারা হাইকোর্টের ফার্স্টে সিঙ্গেল বেঞ্চে, সেখান থেকে খারিজ হওয়ার পর ডিভিশন বেঞ্চে গেছে, সেখানেও তাদের যে মামলাটা খারিজ হয়ে গেছে। স্বাভাবিক, খারিজ হবেই তো, কারণ বিষয়টা তো সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চের কাছে আর বিচার করার সুযোগ নেই। সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছেন যে কারা কারা সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। তারা নাম সংখ্যা বলেননি, কিন্তু তারা ক্যাটাগরি বলে দিয়েছেন। তো তার ভিত্তিতে যারা পেয়েছেন নিয়োগ বা নিয়োগ পাননি, সবটা তো স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ শিক্ষা বোর্ডকে, পর্ষদকেই দিতে হবে। একজন হচ্ছেন সুপারিশ করেন, আরেকজন নিয়োগপত্র দেন, তাহলে এই দুজনকেই বলতে হবে, সত্য তথ্য দিতে হবে। তাহলে এদের অ্যাডমিট কার্ডটা কেন দেওয়া হলো, যদি এরা তো ভেবেছিলেন এর আগে যে আমরা দুর্নীতিমূলক প্রক্রিয়া যারা পেয়েছে না পেয়েছে সবাইকেই আমরা দেবো। সুপ্রিম কোর্টের ধাঁতানি খেয়ে যখন বলতে হলে লিস্ট বার করতে হবে, তখন লিস্ট বার করেছে, তাই নামগুলো সব বাদ গেছে। এই যে 1212 আর একটা যে সংখ্যা ছিল, তাদের অ্যাডমিট কার্ড প্রথমেই রিজেক্ট হয়ে গেছে, তারা পায়নি, কিন্তু এই 1806 এর মধ্যে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তারা তো অ্যাডমিট কার্ডটা পেলেন। তাহলে অ্যাডমিট কার্ড তাদের যদি স্কুল সার্ভিস কমিশন দিয়ে থাকে কৌশল করে, যে যদি পার পেয়ে যায়, যদি ফাঁক গলে বেরিয়ে যায়, এটাই ছিল তাদের লক্ষ্য। এখন সুপ্রিম কোর্টের ধাতানিটা না খেলে হয়তো তারা এটাই চালিয়ে যেত, কিন্তু সুপ্রিম কোর্টের ধাতানির আগে পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের সওয়াল ছিল যে তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে, তারা বসতে পারবে না কেন, তাদের ভবিষ্যতে কল্যাণ ব্যানার্জি তাদের বারংবার সওয়াল করেছিল। সুতরাং এটা তার নতুন কিছু না। এই কল্যাণ ব্যানার্জিকে সুপ্রিম কোর্টে সেদিনকে যখন প্রশ্ন করা হলো যে কেন আপনারা অযোগ্যদের জন্য লড়ছেন, তিনি কার্যত কোনো উত্তর দিতে পারলেন না। এটা তো তার ব্যাপার, তা নিয়ে কোনো মন্তব্য করবো না। এবং এই অযোগ্য তালিকায় যারা রয়েছে তারা একেবারে প্রকাশ্যে বলছে যে কল্যাণ ব্যানার্জিকে সিবিআই গ্রেপ্তার করুক, তাকে জিজ্ঞাসাবাদ করুন, কারণ এতদিন তিনি আমাদের জন্য গলা ফাটিয়েছিলেন, তিনিই জানেন আমরা কাকে বা কাদেরকে টাকা। সেটা ধরুন তাদের বক্তব্য, তাদের বক্তব্যের পেছনে তাদের যে যুক্তি আছে সেটা নিয়ে তার মন্তব্য করতে পারেন। তাদের বক্তব্যটাই মন্তব্য করতে পারি, আমি আমার বক্তব্যের উপর মন্তব্য করতে পারি। মানে কি মনে করছেন যে কল্যাণ ব্যানার্জি এতদিন এদের হয়ে লড়ছিলেন, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, যেহেতু তিনি একজন আমার একই পেশার লোক। প্রত্যেকের নিজস্ব নৈতিকতার উপর নির্ভর করবে কে কার মামলা করবে না করবে, এটা নিয়ে অন্য কোনো আইনজীবীর বলার কোনো জায়গা নেই। এবং এই মামলাটা করে নাকি আপনারা পকেটে টাকা ভরছেন, এই কথাও তো তিনি। খুব ভালো কথা, টাকা ভরেছি। যদি কেউ আমাকে টাকা দেয়, আমি কারোর কাছ থেকে ছিনিয়ে নিই। যারা টাকা দিয়েছেন তারাই বলতে পারবেন যে তারা কত টাকা দিয়েছেন। আর আমরা যদি টাকা পেয়ে থাকি, এতে তো অন্য কোনো আইনজীবীর ক্রোধের কারণ হওয়া উচিত না, ঈর্ষার কারণ হওয়া উচিত না। আমরা তো পেশায় আছি উপার্জন করার জন্যে, কিন্তু আমরা তো সরকারি দপ্তরে থেকে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে টাকা পেতাম বা তাদের হয়ে সওয়াল করতাম, তাহলে একটা প্রশ্ন আসতো। সুতরাং এমনি ওদের এত ক্ষোভ কেন, আমরা টাকা পেয়েছি না পেয়েছি, মামলা করে টাকা পাবোই। ক্ষোভ দেখাতে পারেন কারা, যারা টাকা দিয়েছেন তারা যদি বলেন যে ওদের প্রাপ্য যা তার থেকে বেশি টাকা এরা নিয়েছে, একজনকেও বলছেন না, বলতে পারবেন না।
কেন এই সামগ্রিক মামলায় আমার কথা বাদ দিন, আমার জুনিয়ররাও সকলে তাদের যে পেশাগত সাম্মানিকতা পায়নি। তারা এটা জনস্বার্থেই কাজটা করেছেন, এই কথা আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি। এবং স্যার এই অযোগ্য তালিকায় শুধু যে শাসক দলের এবং তাদের ঘনিষ্ঠ বা তাদের পরিবারের লোকজনের নাম আছে এমন কিন্তু নয়, অনেক বিজেপি নেতারও পরিবারের সদস্যদের নাম আছে। দেখুন, এই যখন দুর্নীতির সিদ্ধান্ত হয়, এটা তো সিদ্ধান্ত করে দুর্নীতি হয়েছে, এই প্রক্রিয়াটা যখন চালু হয় তখন তৃণমূল এবং বিজেপি এরা সকলে সহমত হয়ে করেছেন, এবং তথ্য যত প্রকাশিত হবে তত এই সত্য সামনে আসবে। সুতরাং বিজেপির যেসব নেতারা আজকে বলছেন তারা একটু আত্মসমীক্ষা করুন। বিজেপির মধ্যেও সৎ মানুষ আছেন এখনও, আমি বিশ্বাস করি তারা সৎ, কিন্তু তারা ধর্মীয় অন্ধত্বের জন্যে এই দলে গেছেন। যদি যেই মুহূর্তে তাদের মধ্যে ধর্মীয় অন্ধত্ব কেটে যাবে তারা এই দলে থাকতে পারবেন না। এবং অনেকেই যেটা বলছেন যে এখন এই যাদেরকে বিজেপির বা তাদের পরিবারের লোক বলাচ্ছে, তখন যখন দুর্নীতিটা হয়েছিল তখন নাকি তারা শাসক দলে ছিল। একই ব্যাপার, আমি যে বলি টাকা মুদ্রার এপিট আর ওপিট, বুঝতে পেরেছেন না? ওই টস করলে পরে হয় হেড কিংবা টেল, কিন্তু একই কয়েনের। সুতরাং বিজেপি এবং তৃণমূলের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই, এই কথা তো আমি ধারাবাহিকভাবে বলে আসছি। এবং যত যত সমাজের এই দ্বন্দ্ব এগোবে, যত দ্বন্দ্ব প্রকাশিত হবে, তত আমাদের কথাটা আরও সত্যতা, ন্যায্যতা পাবে। স্যার, চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস তিনি চাইছেন যে এই তাদের যে চাকরি চলে গেছে এটা নিয়ে বিধানসভায় অধিবেশনে কথা ওঠা উচিত, এবং তিনি বিধানসভাতে আজকের এসেও ছিলেন। ওটা উচিত, বিধানসভা এগিয়ে তোলে, বিধানসভায় উঠে তাদের বলতে হবে যে দুর্নীতিকে সমর্থন করি আমরা। কেন সুপ্রিম কোর্ট বলেছেন চাকরি সবার গেছে দুর্নীতির জন্যে, তাহলে ওদের বলতে হবে দুর্নীতিকে সমর্থন করি। আর নতুবা বলতে হবে যে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা ভুল, তার পক্ষে সওয়াল করতে হবে ওদের। সে সওয়াল আজ করেছেন, চেষ্টা করেছেন, রিভিউ ফাইল করেছেন, প্রায় 200টা রিভিউ পিটিশন ফাইল হয়েছিল, সব খারিজ হয়ে গেছে। তাহলেও বলতে হবে সুপ্রিম কোর্টকে খারিজ করে দেওয়া। ভারতবর্ষে সংবিধানকে যদি মানতে হয়, সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক আদালত, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত, সকলকেই মানতে হবে। আর যদি ওরা বলে মানবো না, নৈরাজ্য তৈরি করবে, সেটা ওদের ব্যাপার। কিন্তু স্যার এই যে স্বীকার করে নেওয়ার ব্যাপারটা, এই টেন্টারদের তালিকা প্রকাশ করে তো এক প্রকার রাজ্য সরকার স্বীকার করেই নিল। রাজ্য সরকার তো সেদিনই স্বীকার করে নিয়েছে যেদিনকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সমস্ত নিয়োগ বাতিল, কেন এটা দুর্নীতিমূলক। যেদিনকে হাইকোর্ট বলেছে সেদিনই হয়ে গেছে। রাজ্য সরকারের যদি সামান্যতম নীতিবোধ থাকতো, সামান্যতম তাদের যদি আস্থা সততার উপর থাকতো, কলকাতা হাইকোর্টের যেদিনকে প্রথম দেখা যায় যে এতজন লোক দুর্নীতিমূলক প্রক্রিয়া নিযুক্ত হয়েছেন, সঙ্গে সঙ্গে তারা সমস্ত বাতিল করতেন। তারা সেটা বাতিল করেননি, তারা এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা নিযুক্ত হচ্ছেন তাদের বাঁচাবার জন্য অতিরিক্ত পদ তৈরি করেছেন। এই যে কত বড় চক্রান্ত, এটাতে আপনারা যত গভীরে যাবেন বুঝতে পারবেন। সেই জন্যেই ওরা এই চক্রান্ত যাতে সমস্তটা প্রকাশিত না হয়, ওরা বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন। প্রশ্ন করা উচিত যে এই ধরনের দুর্নীতিমূলক প্রক্রিয়াকে রক্ষা করার জন্য রাজ্য সরকার তাদের কোষাগারের কত কোটি টাকা খরচা করেছেন। স্যার, এই যে লিস্টটা তারা বের করলো, যদি এসএসসির কাছে এই লিস্টটা থাকবেই, এই সেম লিস্টে এক ডিএম অফিসে আগে পাঠানো হয়েছিল, তাহলে এতদিন সেটা কেন টেন্টেডদের তালিকা হিসেবে প্রকাশ হলো না? বারংবার এটা নিয়ে সেটা তো এসএসসি বলতে পারবেন। এসএসসির তো কোনো স্বাধীন অস্তিত্ব নেই, তারা তো সব নির্ভর করছে নবান্ন 14 তলা কী বলে। এসএসসিতে যে সমস্ত আধিকারিকেরা আছেন, অত্যন্ত সম্মানের সঙ্গে বলতে পারি, তাদের যদি সামান্যতম স্বাধীন কাজ করার অধিকার থাকতো, মেরুদণ্ড সোজা থাকতো, তারা এই কাজ করতে পারতেন না। তারা এটা করছেন ওপরের নির্দেশে, তারা এই নির্দেশ মানতে ভালোবাসেন। মানে এই যে এতদিন ধরে লিস্ট বার হচ্ছিল না, হঠাৎ করে সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার 7 দিনের আগেই লিস্ট বার হয়ে গেল, এটাও কি মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে এই প্ল্যান ABCD যে বলেছিলেন তার মধ্যে একটা হতে পারে? কী প্ল্যান ABCD উনি ছাড়া কেউ জানতেন না তো, পৃথিবীর কেউ জানে না প্ল্যান ABCD কী। আপনি জানেন? আপনারা সাংবাদিক হিসেবে গিয়েছিলেন তো। একমাত্র যারা গলায় ঝুলিয়েছিল আমরা যোগ্য, কলেজে অধ্যাপনা করি আমরা যোগ্য, ডিআই অফিসে আমি কাজ করি আমরা যোগ্য, ওই সমস্ত বুদ্ধিমান লোকেরাই বলতে পারবেন যে ABCDটা কী ছিল। তিনি তো বলেছিলেন যে আগে যোগ্যদেরটা দেখে নিয়ে তারপর অযোগ্যদেরটা দেখে। আবার বলি, যোগ্য অযোগ্য নয়, দুর্নীতিগ্রস্ত সরাসরি, আর একদল দুর্নীতির শিকার। কলকাতা হাইকোর্টের রায়টা পড়বেন, হাইকোর্ট যে পুরোটা বাতিল করছে তার পেছনে যুক্তিগুলো দিয়েছে, যুক্তিটা এই যে সবটা দুর্নীতি থেকে এসছে। সুপ্রিম কোর্টে যখন এই প্রশ্নটা আসে
যখন ওদের সবার শোনার পর যখন আমার সওয়াল করার প্রশ্ন হলো, তখন তৎকালীন প্রধান বিচারপতি বললেন, আগে বলো এটা ভাগ করা যায় কি না। আমি বললাম গোটাটাই বাতিল হবে, কেন গোটা প্রক্রিয়াটাই দুর্নীতি। আমাদের সেই সওয়াল সুপ্রিম কোর্টও গ্রহণ করেছে। এখানে কিছু কিছু আইনজীবী বলছিলেন যে বিকাশ ভট্টাচার্যের সঙ্গে নাকি অমুক অমুক তমুক আছে, তো সুপ্রিম কোর্টে কী হলো? হ্যাঁ, তাহলে বুঝতেই পারছেন চাকরিটা আপনার জন্য, হ্যাঁ তাহলে আমার জন্য গেছে, তো ওরা ওদের জন্য বাঁচাতে পারলো না কেন? কত টাকা, কত কোটি টাকা খরচা করেছেন সেটা বলুন। স্যার, অন্য প্রসঙ্গে যাব একেবারে। ভাষা আন্দোলনের জন্য গান্ধী মূর্তি পাদদেশে একটা মঞ্চ বানানো হয়েছিল এবং সেটা সেনার জায়গা। সেই কারণে সেনা যখন ওটা খুলতে যায় তখন একেবারে মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে চলে এলেন। মানে কোনো তার কর্মী বা নেতা মন্ত্রীকেও তো পাঠাতে পারতেন। আসলে কি জানেন তো, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদমর্যাদা কি এটাই জানেন না। উনি স্ট্রিট অ্যাজিটেটর হিসেবে খুব দক্ষ। অশান্তি তৈরি করতে, রাস্তাঘাটে চেঁচামেচি হই হই করতে, শুয়ে পড়তে, অনশন করতে, এই সমস্ত কাজগুলো ভালো পায়। ধ্বংসাত্মক কাজে ওই ভদ্রমহিলা 1 নম্বর, গঠনমূলক কাজে 0। ওনার তো লজ্জা পাওয়া উচিত ছিল যে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, এরকম একটা রাজপথ, সেখানে ওইরকম একটা প্যান্ডেল দিনের পর দিন পড়ে আছে, যারা যাতায়াত করেন তাদের কি অসুবিধে। তিনি সেই একটা কাজ হয়েছে, সেনাবাহিনী খুলে দিয়েছেন, ঠিক কাজ করেছেন, তা উনি দৌড়ে চলে এলেন কি না ওই বেআইনি কাজটাকেই রক্ষা করতে হবে। এবং তিনি বললেন যে পুলিশকে কেন জানানো হয়নি। কেন জানাবে পুলিশকে? পুলিশ কি করছে? পুলিশের কাজটা কি? মেয়র রোডের ওপর এত বড় একটা ধাঁচা হয়ে আছে, পুলিশ চোখে দেখে না? উনি তো ওখান দিয়ে যাতায়াত করেন, ওর চেলা চামুন্ডারা, তারা চোখে দেখেন না? অতএব এই সমস্ত কি বলবো, জালিয়াতি এটাকে বলে। এই জালিয়াতিরও একটা সীমা আছে। কিন্তু ফিরহাদ হাকিম বলছেন যে বারংবার পুলিশকে ডিমোটিভেট করবেন না, তারা ডিমোটিভেট হয়ে। হ্যাঁ, পুলিশ মোটিভেটেড হয়ে আছে। গুন্ডা বদমাইশ যারা ধর্ষণ করে, চুরিচামারি করে, তাদের রক্ষা করার জন্য। এইটা হচ্ছে পুলিশের মোটিভেশন। এখন এর বিরুদ্ধে কথা বললে পরে পুলিশকে ডিমোটিভেট করা হচ্ছে। আমরা পুলিশকে ডিমোটিভেট করব, ডিমোটিভেট করে বলবো তোমার কাজ হচ্ছে আইন মেনে জনগণের স্বার্থ রক্ষা করা, তৃণমূলী গুন্ডাদের রক্ষা করা নয়। পুলিশকে মোটিভেট করার কথা বলছে, তাই ফিরহাদ হাকিম কলকাতা শহরে মেয়র, তো তার কাছে খবর নেই যেটা মেয়র রোডের পাতে একটা ধাঁচা হয়েছে, কতদিন ধরে ধাঁচাটা ওখানে পড়ে থাকবে। এটা হতো বিরোধীদের কারো, মুহূর্তের মধ্যে তারা ভেঙে দিতেন। এবং অন্যদিকে যখন এই কংগ্রেস ভবনে বিজেপির কয়েকজন লোক, রাকেশ সিং যখন গিয়ে হামলা করে, ভাঙচুর করে, তারপরেও তো পুলিশ তাকে খুঁজে পায়নি অনেক দিন ধরে, অথচ সংবাদ মাধ্যমের কাছে তিনি ধরা দিয়েছেন। এই তো বললাম যে পুলিশের কাজটা কি। পুলিশের কাজ হচ্ছে যারা এই ধরনের বদমাইশি করবে, সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করবে, ধর্ষণ করবে, তাদের সুরক্ষা দেওয়া। এই রাজ্যে ঘটনার পর ঘটনার বিশ্লেষণ করলে আমার এই অভিযোগটা সত্য প্রমাণিত হবে। পুলিশ চাইলে তো অনেকদিন আগেই রাকেশ সিংকে গ্রেপ্তার করতে পারত। কলকাতা পুলিশের কাছে এই সমস্ত গ্রেপ্তার ম্যাটার অফ এ মিনিট। এটা কি বিজেপি বলেই পারেনি? এটা বোঝাপড়া করেই হয়েছে। আজকে গ্রেপ্তার করেছে জনগণের অনেক চাপের ফলে, তাই না? এবং স্যার, এই মুখ্যমন্ত্রী যে এবার তারপরে সেখান থেকে এসে ডোরিনা ক্রসিংয়ের এখানে একটা ভাষা আন্দোলনের মঞ্চ করলেন, শনি রবিবার তাদের দলের লোকজনরা সেখানে আন্দোলন করবে, এই ভাষা আন্দোলন এইভাবে করে কি আদৌ কোনো লাভ আছে? আমি আবারও বলি, কড়া কথা শুনতে খারাপ লাগবে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী ভাষা নিয়ে যত কম কথা বলেন ততই ভাষার পক্ষে মঙ্গল। আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা লজ্জিত হয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন ভাষা নিয়ে কথা বলেন, তার মুখের ভাষা বাংলা ভাষার পক্ষে গৌরবজনক নয়। তিনি কি ভাষা আন্দোলনের কথা বলবেন? আক্রান্ত তো শ্রমিকরা। আক্রান্ত শ্রমিকেরা বাংলা বলছে বলে আক্রান্ত নয়। বিজেপি এবং অমিত শাহ বলছেন যে এরা অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশের ডঙ্কাটা কে বাজিয়েছিল? এবং মুসলমান দেখলেই অনুপ্রবেশকারী বলা হচ্ছে। এখন তো বিজেপি এমন জায়গায় নেমে গেছে, অমিত শাহ, আমি তো বলি তিনি তো কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরির নির্দেশ দিচ্ছেন।
পশ্চিমবাংলায় ওই ধরনের ডিটেনশন ক্যাম্প সেন্টার যদি হয়, তার বিরুদ্ধে আমি তো অন্ততপক্ষে রাস্তায় নেমে আন্দোলন করব। মুখ্যমন্ত্রী ভাষা নিয়ে আন্দোলন করছেন, কিন্তু এই বাঙালি শ্রমিকদের নিয়ে তো করছেন না। ওর আন্দোলনটা হচ্ছে লোককে বিভ্রান্ত করার জন্য। আসলে উনি অনুপ্রবেশের তত্ত্বটা ওর, সেই তত্ত্বটা বিজেপি কাজে লাগাচ্ছে। উনি মনে প্রাণে খুশি, সেই জন্য উনি বলছেন না যে বাংলা ভাষাভাষীদের অনুপ্রবেশকারী চিহ্নিত করে যে আক্রমণ সেটা বন্ধ করা, একবারও বলছেন না। এটা মোটেই বাংলা ভাষার ওপর আক্রমণ নয়, এটা আক্রমণ হচ্ছে অনুপ্রবেশের নাম করে দরিদ্র মানুষের উপর আক্রমণ। এই আক্রমণটা দরিদ্র মানুষের উপরে, এইটা বোঝার সাধ্য ওর আছে, কিন্তু ওর পরিকল্পনা আছে বিজেপির সঙ্গে তলে তলে সহবত করা।